ছেলেকে কাঁধে মাঝ নদী থেকে ফিরছিলেন বাবা, ডুবে মারা গেলেন দুজনই। চুলের বেনি দেখে ৯ বছরের সাইমার লাশ শনাক্ত করল ভাই। যুদ্ধবিমান বিধ্বস্ত, তারেক রহমানের ব্যতিক্রমী রাজনৈতিক পদক্ষেপ। এবং সর্বশেষ জানাবো যুক্তরাষ্ট্রের সঙ্গে দর কষাকষি নিয়ে আসলে কি হচ্ছে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ছেলেকে কাঁধে মাঝ নদী থেকে ফিরছিলেন বাবা, ডুবে মারা গেলেন দুজনই। বাড়ির উঠানে কাঠের চৌকি, তার উপরে লাল চাদরে ঢাকা রয়েছে সরকারি চাকরিজীবী জাহিদুল ইসলাম ও তার ছেলে জিহাদের লাশ। সেখানে আহাজারি করছেন শোকে মাতম শিলু খাতুন। তাদের ঘিরে রেখেছেন উৎসুক জনতার স্বজনরা। তারা শিলুকে সান্ত্বনা দিচ্ছেন। এলাকাবাসী সূত্রে জানা গেছে, জাহিদুল সরকারি চাকরির পাশাপাশি চাষাবাদ করতেন। মঙ্গলবার দুপুর ১:৩০টার দিকে ছেলে জিহাদকে নিয়ে বাড়ির পাশের কালীগঙ্গা নদীতে পাট জাগ দিতে গিয়েছিলেন। পাট জাগ দেওয়া শেষে দুপুর ২:৩০টার দিকে ছেলেকে কাঁধে নিয়ে নদীর মাছ থেকে তীরে ফিরছিলেন। হঠাৎ জাহিদুল পানিতে ডুবে যায়। এরপর ছেলে জিহাদ তাকে উদ্ধার করতে গিয়ে সেও ডুবে যায়। বিষয়টি নদীর তীরে থাকা স্থানীয় ফয়জুল হক টের পেয়ে স্থানীয়দের খবর দেন। পরে এলাকাবাসী প্রায় ১.৫ ঘন্টা নদীতে খোঁজাখুঁজি করে প্রথমে ছেলে জিহাদ এবং পরে একই স্থান থেকে তার বাবা জাহিদুলের লাশ উদ্ধার করে। প্রত্যক্ষদর্শী ফয়জুল হক বলেন, জাগ দেওয়া শেষে জাহিদুল তার ছেলেকে কাঁধে নিয়ে ফিরছিল। হঠাৎ প্রথমে বাবা এবং পরে ছেলে পানিতে ডুবে যায়। ডুবতে দেখে দ্রুত স্থানীয়দের খবর দেয়। নিহত জাহিদুল ইসলামের বড় ভাই আশরাফুল ইসলাম বলেন, বাড়িতে খাচ্ছিলাম, হঠাৎ খবর পেয়ে দ্রুত নদীতে গিয়ে দেখি শত শত মানুষ, সবাই উদ্ধারের চেষ্টা করছে। পরে ৪টার দিকে বাবা ও ছেলের মরদেহ পাওয়া যায়। পাট জাগ দেওয়ার জন্য জাহিদুল ছুটিতে ছিল আজ। বাবা ও ছেলে দুজনেই সাঁতার জানত। নদীতে ডুবে বাবা ছেলে মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের মাতম চলছে বলে জানিয়েছেন চাঁদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশিদুল ইসলাম তুষার। চুলের বেনি দেখে ৯ বছরের সাইমার লাশ শনাক্ত করল ভাই। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় ৩য় শ্রেণীর শিক্ষার্থী সাইমা আক্তারের চিকিৎসক হওয়ার স্বপ্ন চিরতরে নিভে গেল। তার গ্রামের বাড়ি গাজীপুরে এখন চলছে শুধুই শোকের মাতম। শোকে পাথরের মতো স্থির হয়ে ক্ষীণস্বরে কাটাচ্ছেন পিতা শাহ আলম ও মা মিনারা বেগম। নিহত শিশু শিক্ষার্থী হল গাজীপুরের মহানগরীর সদর থানাধীন বিপ্রবর্থা গ্রামের শাহ আলমের ছোট মেয়ে সাইমা আক্তার। সাইমার বড় ভাই সাব্বির হোসেন এবার মাইলস্টোন স্কুল থেকে এসএসসি পাশ করেছে। নিহত সাইমার পিতা শাহ আলম গাজীপুর মহানগরীর ২১ নম্বর ওয়ার্ডের বিপ্রবর্থা গ্রামের বাসিন্দা। তিনি চাকরি সূত্রে পরিবার নিয়ে রাজধানীর উত্তরায় বসবাস করেন। শাহ আলম একটি কোম্পানিতে কর্মরত। আজ সকালে সাইমার বাড়িতে গিয়ে দেখা যায় নিহত সাইমার কবর খোঁড়া হয়েছে বাড়ির আঙিনায়। বেলা ১১টায় জানাজা শেষ দাফন করা হয় সেই কবরে। বড় ভাই সাব্বির বোন হারিয়ে আর্তনাদ করছে। বাবা কবরস্থানের সামনে দাঁড়িয়ে চোখের জল মুছছেন। শোকে কাতর গ্রামের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, সবার চোখে পানি। শিশুটির এমন মৃত্যু কেউ মেনে নিতে পারছে না। সাইমার পিতা শাহ আলম কান্না করতে করতে বলছেন, আমার মেয়ের স্বপ্ন ছিল ডাক্তার হওয়ার। সে সবাইকে বলে বেড়াতো আমি বড় হলে ডাক্তার হব। এই কারণে এলাকার সবাই তাকে ডাক্তার সাইমা বলে ডাকতো। কিন্তু সাইমার সে স্বপ্ন আর পূরণ হলো না। একটি দুর্ঘটনা সাইমার স্বপ্ন কেড়ে নেয়নি, তার জীবনও কেড়ে নিয়েছে। পরিবারের সবাইকে করেছে নির্বাক শোকের অংশীদার। নিহত সাইমার বড় ভাই সাব্বির বলেন, আমার বন্ধু ফোন করে জানায় স্কুলে বিমান বিধ্বস্ত হয়েছে। এরপর আমরা সারা রাত খোঁজাখুঁজি করেও পাইনি। রাত ৮টার পর জানতে পারি সিএমএইচে মরদেহ রয়েছে। পরে আমি সেখানে গিয়ে কানের দুল ও মাথার চুলের বেনি দেখে লাশ শনাক্ত করি। পরে রাত ১:৩০টার দিকে অ্যাম্বুলেন্সে করে সাইমার মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে আসি। যুদ্ধবিমান বিধ্বস্ত, তারেক রহমানের ব্যতিক্রমী রাজনৈতিক পদক্ষেপ। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে মর্মান্তিক হতাহতের ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বেশ কয়েকটি রাজনৈতিক পদক্ষেপ নিয়েছেন। কালক্ষেপণ না করে তারেক রহমান তাৎক্ষণিকভাবে দলের কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর রফিকুল ইসলামকে বিভিন্ন নির্দেশনা দেন। তা হলো একটি উদ্ধারকারী টিম সহ অ্যাম্বুলেন্সের বহর নিয়ে মাইলস্টোনের বিমান দুর্ঘটনাস্থলে যেতে। বিমান দুর্ঘটনার পর হতাহতের উদ্ধার অভিযানে তৎপরতার বিষয়ে লন্ডন থেকে সার্বক্ষণিক খোঁজ খবর নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল সহ দলের অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারের পাশে থাকার নির্দেশ দেন তিনি। একই সঙ্গে ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আহতদের রক্তদানের জন্যও দলের সব পর্যায়ের নেতাকর্মীদের আহ্বান জানান। সর্বশেষ সোমবার রাতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভায় নিহত ছাত্রছাত্রীদের ও পাইলটের বিদায়ী আত্মার মাগফিরাত ও আহতদের আশু সুস্থতা কামনা করা হয়।
এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করা হয়। বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির সভায় সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এদিকে বিমান দুর্ঘটনা পরবর্তী চিকিৎসা সহ যে কোনো পদক্ষেপ নিতে বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডক্টর মওদুদ হোসেন আলমগীরকে সমন্বয়ক হিসেবে দায়িত্ব প্রদান করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যুক্তরাষ্ট্রের সঙ্গে দর কষাকষি নিয়ে আসলে কি হচ্ছে? যুক্তরাষ্ট্রের সঙ্গে বেশ কিছুদিন ধরেই দর কষাকষি করছে বাংলাদেশ। উদ্দেশ্য যুক্তরাষ্ট্রের বাংলাদেশি পণ্য রপ্তানিতে ট্রাম্প প্রশাসনের ধার্য করা উচ্চ শুল্ক কমিয়ে আনা। গত 2 এপ্রিল যুক্তরাষ্ট্র বিশ্বের 60টি দেশের উপর বিভিন্ন হারে শুল্ক আরোপের ঘোষণা দেয়। বাংলাদেশের জন্য প্রথমে এই হার ছিল 37%, সর্বশেষ তা 35% করার কথা বলা হয়েছে। দর কষাকষি হচ্ছে এই হার কমিয়ে আনার জন্য। 2 দফা আলোচনা হলেও এখনো পর্যন্ত কোনো সমঝোতা হয়নি। এখন 3য় দফা আলোচনার প্রস্তুতি চলছে। শুল্ক কমাতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কি কি শর্ত দেওয়া হয়েছে সে বিষয়ে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি। কারণ হিসেবে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেছেন, এ বিষয়ে দেশটির সঙ্গে বাংলাদেশের নন ডিসক্লোজার এগ্রিমেন্ট রয়েছে, তাই বিস্তারিত বলা সম্ভব নয়। অন্যদিকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেছেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে একটি ফ্রেমওয়ার্ক চুক্তি করতে চাইছে, যেখানে তাদের নিরাপত্তা, কৌশলগত স্বার্থ, অন্য দেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য ইত্যাদি বিষয় অন্তর্ভুক্ত। সরকারের পক্ষ থেকে বিস্তারিত না বলা হলেও বিভিন্ন সূত্র ধরে সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর থেকে দেখা যাচ্ছে, শুল্ক নিয়ে দর কষাকষির নামে এমন সব বিষয়ে আলোচনা হচ্ছে যেগুলো জাতীয় নিরাপত্তা, ভূরাজনীতি, অর্থনৈতিক স্বাধীনতা ও স্বাধীন পররাষ্ট্রনীতির মতো স্পর্শকাতর বিষয়ের সঙ্গে সম্পর্কিত। বাংলাদেশের রপ্তানি পণ্যের শুল্ক কমানোর শর্ত হিসেবে যুক্তরাষ্ট্র একদিকে চীন থেকে সামরিক ও প্রযুক্তিগত কেনাকাটা কমানো, অন্যদিকে যুক্তরাষ্ট্র থেকে সামরিক সরঞ্জাম, উড়োজাহাজ, এলএনজি, গম, সয়াবিন সহ বিভিন্ন কৃষি ও ফার্মাসিউটিক্যাল পণ্য আমদানি বৃদ্ধি ও সহজ করার শর্ত দিয়েছে। এসব ক্ষেত্রে অশুল্ক বাধা দূর করার শর্ত হিসেবে মার্কিন বিভিন্ন মানদণ্ড বাংলাদেশকে বিনা প্রশ্নে মেনে নেওয়ার শর্ত দেওয়া হয়েছে বলে যেন মার্কিন পণ্য অবাধে বাংলাদেশে প্রবেশ করতে পারে। যুক্তরাষ্ট্র মেধাস্বত্ব আইন বাস্তবায়নের শর্ত দিয়েছে। সেই সঙ্গে কঠোর রুলস অব অরিজিনের অর্থাৎ কোনো দেশের উৎপাদিত পণ্য তা ঠিক করার নিয়ম প্রস্তাব করেছে। এতে মার্কিন বাজারে প্রবেশের জন্য বাংলাদেশি পণ্যের 40% স্থানীয় মূল্য সংযোজন প্রয়োজন হবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের শর্ত হচ্ছে, দেশটি অন্য কোনো দেশের উপর নিষেধাজ্ঞা দিলে বাংলাদেশকে তা অনুসরণ করতে হবে। তার মানে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় পড়া দেশের সঙ্গে বাংলাদেশকে ব্যবসা বাণিজ্য কিংবা বিনিয়োগ সংক্রান্ত কার্যক্রম থেকে বিরত থাকতে হবে। এছাড়া যুক্তরাষ্ট্রে যেসব পণ্যকে বাংলাদেশ শুল্কমুক্ত সুবিধা দেবে তা অন্য কোনো দেশকে না দেওয়ার শর্ত রয়েছে। কাজেই দেখা যাচ্ছে এই চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্র বাংলাদেশের অর্থনীতি, আমদানি, রপ্তানি, বাণিজ্য ও প্রযুক্তি খাতের উপর প্রত্যক্ষ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাইছে। সেই সঙ্গে চাইছে চীন ও অন্যান্য প্রতিদ্বন্দ্বী দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সীমিত করতে। ফলে বাংলাদেশের সার্বভৌম সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা, বাণিজ্যিক স্বাধীনতা ও প্রযুক্তিগত অগ্রগতিতে বড় ধরনের বাধা তৈরি হবে। গত 2024-25 অর্থবছরে যুক্তরাষ্ট্রের বাংলাদেশ $869 কোটি পণ্য রপ্তানি করেছে, যা দেশের মোট রপ্তানি আয়ের 18%-এর কিছু বেশি। যুক্তরাষ্ট্রের রপ্তানি হওয়া বাংলাদেশি পণ্যের 85%-এর বেশি তৈরি পোশাক। এখন পোশাক খাতে স্বার্থ রক্ষা করতে গিয়ে দেশটাকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক উপনিবেশে পরিণত করা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। বাংলাদেশের সঙ্গে চুক্তির ক্ষেত্রে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট বিদেশিদের কাছে আলোচনার বিষয়বস্তু প্রকাশে বাধা হতে পারে। দেশের বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনার ক্ষেত্রে তা বাধা হতে পারে না। সরকারের আমলা ও উপদেষ্টারা চুক্তির শর্ত সম্পর্কে জানতে চাইলে রাজনৈতিক দল ও নাগরিক সমাজের প্রতিনিধিরা কেন জানতে পারবেন না তা বোধগম্য নয়। দেশের জনগণকে না জানিয়ে ও রাজনৈতিক ঐক্যমত্য প্রতিষ্ঠা না করে এরকম সুদূর প্রসারী সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের এককভাবে নেওয়ার এখতিয়ার নেই। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।